একটা কথা বলছি। বলছি হুম। ডেমো টেমো দিতে যে ভুলে গেলাম। ডেমো সেশন আজকে রাতে ইন্টারভিউ ক্লাস আছে তো রাতের বেলাতে। সেটাই স্যার, সব ভুলে গেছি মনে হ্যাঁ হচ্ছে। স্যার, মানে ও ঠিকই বলেছে মুনমুন ওই আপনি ইন্টারভিউটা আগে যেভাবে নিচ্ছিলেন না, নতুন না পড়িয়ে পুরোনো গুলো আপনি মানে পড়ান আবার। কিন্তু নতুন ক্লাস এগুলো তো করাতে হবে, এগুলো না তো না অ্যাড না না হবে না স্যার, মেমোরি। আমি তা বলছি না। নতুন ক্লাস যেগুলো করছেন করুন, আপার প্রাইমারি, আমরা প্রাইমারি কথা বলছি। প্রাইমারি নতুন কিছু করতে হবে না, পুরোনো গুলোই করান আপনি, হুম রিভাইজ হুম। করান বারে বারে। হ্যাঁ, অনেক পড়িয়েছেন, রিভাইজ করান এবার, সব ভুলে গেছি। বেশ চলো। নুরায়া খাতুন, NYCTIST, এটা কি গো? স্যার এটা আমার ইন্টার্নশিপ করতাম তো ওই ইন্টার্নশিপ বলতে কিসের? নার্সিং? কলেজে। আচ্ছা আচ্ছা। চলো শুরু করা যাক। আজ আর কেউ আসবে না, বিকালবেলায় এরা সব ঘুরতে গেছে। অনেকে SMS করে স্যার ক্লাসটা রেকর্ডিং করে দিবেন। দেখি। চলো। বিকালবেলা ছাড়া টাইম হবে না এখন, মানে তোমাদের রুটিনে যে পড়াটা আছে, যেমন বৃহস্পতিবার, রবিবার আর শনিবার, আহ, সোমবার, বৃহস্পতি, রবি আর সোম, তাই তো? 3 দিন 8টার সময়, 8:30 টাইম, ওই টাইমে হবে। কিন্তু এখন তোমাদের যেগুলা এক্সট্রা পড়াবো সেগুলা কিন্তু বিকালবেলায় বা দুপুরবেলায় বা সকালবেলায় করতে হবে, যেগুলো এক্সট্রা পড়াবো, ঠিক আছে? কিছু করার নাই। গ্রুপ সিডি রেজাল্ট সম্ভবত এবার দিয়ে দিতে পারে মে মাসের দিক, দেখো মে মাস অব্দি, কেননা দেখা যাক কি হয়। চলো শুরু করা যাক। ঝাড়খণ্ডের ব্যাপারে বলি। তোমাদের যে আমি পিডিএফটা তোমাদের এক কথায় যে ইয়াগারা শেয়ার করি, ঠিক আছে? মানে এক কথায় টেস্টটা, যে টেস্টটা নিব সেই টেস্টটা কিন্তু তোমার হচ্ছে ইয়ার টেস্টের উপর ভিত্তি করেই নিব, ঠিক আছে? ঝাড়খণ্ড টেটের উপর ভিত্তি করেই নিব। তাই ওটা নিয়ে চাপ নাই। এই যা, একটু দাঁড়াও তো। আচ্ছা, আমার স্ক্রিন দেখা আছে? বলো, স্ক্রিন স্ক্রিন শো হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, ঠিক আছে। বেশ, দেখো আমরা এই যে আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা শুধুমাত্র যে প্রাইমারি, আপার প্রাইমারি কিংবা সামনে যে মানে দুখানা পরীক্ষার জন্য না। এক কথায় আমাদের যতগুলা পরীক্ষা আছে, মিসলেনিয়াস বলো, WBPSC বলো, WBCS বলো, যতগুলা পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কেননা এই ক্লাসটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তাই অবশ্যই আপনারা মন দিয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে বুঝে পড়বেন। দেখবেন সহজ মনে হবে। আজকের টপিক হলো টেন্স। এবার অনেকে বলবে স্যার টেন্স তো আমরা জানি, টেন্স ছোটবেলাতে শিখেছি, কি পড়াছেন? ছোটবেলায় যে টেন্স শিখেছেন আর আজকে যে টেন্স শিখবেন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা ছোটবেলায় টেন্স শিখলাম মুখস্থ বিদ্যার উপর রোট লার্নিং করে, এক কথায় মনে রাখার জন্য। কিন্তু আজকে শিখবো কোশ্চেন সলভ করবো কিভাবে টেন্স শিখে, সেগুলা। টেন্স শিখে আমরা কোশ্চেন সলভ কিভাবে করবো টেন্স রিলেটেড, সেইভাবে আমরা টেন্স শিখবো আজকে, ঠিক আছে? চলো প্রথমে আমাদের আজকে বলে দিই, এটা একটা বেসিক ক্লাস। এই ক্লাসের উপর ভিত্তি করে আমাদের অনেক কিছু জিনিস জানবো, নতুন 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 জিনিস আছে জানবো আমরা। তো এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। প্রত্যেকটা লাইন কি বলছে, প্রত্যেকটা জিনিস কি বলছে সেটা আমাদের ভালো করে দেখতে হবে। চলো প্রথমে যে ফাংশন অফ টেন্স, আমরা টেন্সে দেখি টেন্স কি বলছে। এখানে দেখো, a tense may be defined as that from a verb which indicate the time and the state of action or event। মানে কি বলবো? বলছে টেন্স এটা ভার্বের ফর্ম,
যার মাধ্যমে ইন্ডিকেট করে টাইম অ্যান্ড অ্যাকশন। টাইম অফ স্টেট অফ অ্যাকশন, মানে অ্যাকশন মানে কি কাজ, কাজের সময় বোঝায় এবং স্টেট বোঝায়, অবস্থা বোঝায়। তাহলে টেন্স কি ইউজ করে? টেন্স কি বললো? টেন্সের মাধ্যমে কোনো কিছুর ওয়ার্ডের স্টেট, এক কথায় টাইম বোঝাবে, ভার্বের টাইম বোঝাবে, ওয়ার্ড না সরি ভার্বের টাইম বোঝাবে, প্লাস ভার্বের কি বললাম যে স্টেট বোঝাবে, মানে অবস্থা বোঝাবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে স্টেট বা অবস্থা বা সময় কি বললো উপর দিয়ে, মাথার উপর দিয়ে চলে গেল। ঠিক আছে, তাহলে আমরা এটা জিনিসটা একটু সূক্ষ্মভাবে বুঝবো। ঠিক আছে, এই যে স্টেট অফ টাইম বা স্টেট অফ অ্যাকশন বা টাইম অফ অ্যাকশন, এগুলা কি জিনিস, এগুলো আমরা ভালো করে বুঝবো। তাহলে বললো টেন্সের মাধ্যমে আমরা কি বলছে যে কোনো কিছু অ্যাকশন বোঝাবে, সরি কোনো কিছু অ্যাকশনের টাইম বোঝাবে, কাজের সময় বোঝাবে এবং কাজের স্টেট বোঝাবে বা অবস্থা বোঝাবে। এটা আমাদের মেন জিনিস। তাহলে দেখো এবার আমরা দেখি যে টাইম অফ অ্যাকশন। টাইম অফ অ্যাকশন বলতে কি বোঝায়, কাজের সময় বলতে কি বোঝাচ্ছে? দেখো কাজের সময় বলতে একদম সাধারণ, যে কাজটা কখন হচ্ছে, এখন হচ্ছে না আগে হয়েছে না পরে হবে, এটাকে সময় বলছে। ঠিক আছে, তাহলে অ্যাকশন অফ টাইমটা, এই টাইম অফ অ্যাকশনটা কি, টাইম অফ অ্যান অ্যাকশনটা কি জিনিস বললাম, যে কাজের সময় বোঝাবে, সেটা আজকে হয়েছে না কালকে হবে না আগামীতে হবে, না অতীতে হয়েছে। এটা হলো টাইম অফ অ্যান অ্যাকশন, মানে কাজের সময়। যেমন হি টু স্কুল, সে স্কুলে যায়, বর্তমানকাল, বর্তমানকাল আছে। হলো, এবার দেখো এখানে কি বলছে যে হি ওয়েন্ট টু স্কুল, সে গেছিল স্কুলে অতীতে। হলো, এটা অতীতকাল বোঝাচ্ছে। হি উইল গো টু স্কুল, সে ভবিষ্যৎ, এক কথায় স্কুল যাবে, এটা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। তাহলে বর্তমান হি গোস টু স্কুল, প্রেজেন্ট টাইম। দাঁড়াও এক মিনিট। আচ্ছা চলো, পাশের বাড়ির ছাগল তো আমাকে বিশাল মুশকিল করে দিল ক্লাস করতে, চিল্লি আছে পাশের বাড়িতে। চলো, আচ্ছা এবার আসি, কোথায় যেন ছিলাম, যে টেন্সের যা আমরা দেখলাম টাইম, টাইম অফ অ্যাকশন, কাজের সময়। কাজের সময়কে আমরা তিনটে ভাগে ভাগ করছি, একটা প্রেজেন্ট কাল, একটা তোমার হচ্ছে ফিউচার, আর একটা পাস্ট। তাহলে আমরা দেখলাম হি গোস টু স্কুল, এটা প্রেজেন্ট টেন্সে আছে, মানে সে স্কুলে যায়। তারপর দেখো হি ওয়েন্ট টু স্কুল, এটা অতীতকালে আছে, সে স্কুলে গেছিল। আর হি উইল গো টু স্কুল, মানে সে স্কুলে যাবে। এটা তিনটে জিনিস হলো। তাহলে এই যে কাজের সময় অনুযায়ী, কাজের সময় অনুযায়ী টেন্সকে আমাদের তিনটে ভাগে ভাগ করছে, একটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আশা করি এই জিনিসগুলো তোমরা ভালো করে বুঝে গেলা। ঠিক আছে, কিন্তু আমাদের বোঝার জিনিস হলো স্টেট অফ অ্যাকশন। স্টেট অফ অ্যান অ্যাকশন এটা কি জিনিস? ঠিক আছে, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো স্টেট অফ অ্যান অ্যাকশন মানে কাজের অবস্থা। কাজের অবস্থা মানে কি, সেই কাজটা বর্তমানে কোন অবস্থানে আছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে না কাজটা ইনকমপ্লিট না কাজটা চলছে। হলো, তাহলে কি বললাম, কাজের অবস্থা। তাহলে স্টেটের দ্বারা, স্টেট অফ অ্যান অ্যাকশন মানে হচ্ছে কোনো কিছু কাজ, সেই কাজটা কোন অবস্থাতে আছে, কমপ্লিট হয়ে গেছে না ইনকমপ্লিট আছে বা না চলছে, এইগুলো বোঝাবে কি, এটাকে বলছে যে স্টেট অফ অ্যান অ্যাকশন। আমরা বলি যে যখন আমরা টেন্স শিখতাম তখন বলতাম যে প্রেজেন্ট টেন্স চার প্রকারের হয়, একটা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্স, আর একটা তোমার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এই জিনিসগুলো কিন্তু এমনি এমনি আসেনি। পাস্ট ইনডিফিনাইট বলছে, তারপরে তোমার
টেন্স বলছে, কন্টিনিউয়াস টেন্স বলছে, এইগুলো এই যে শ্রেণী বিভাগটা না, এই শ্রেণী বিভাগটা হচ্ছে স্টেট অফ অ্যান অ্যাকশন অনুযায়ী হয়েছে। এগুলো কি বললাম, স্টেট অফ অ্যান অ্যাকশন অনুযায়ী হয়েছে, মানে কাজের অবস্থার অনুযায়ী এই নামগুলো এসেছে। বুঝলো? দেখো আমরা যদি দেখতে যাই, ফিউচার, ফিউচার মানে হচ্ছে যে কাজটা, দাঁড়াও 1 মিনিট, সরি ফিউচার কথা বলছি, কন্টিনিউয়াস। প্রথমে বলি পারফেক্ট। এই পারফেক্ট জিনিসটা কি, পারফেক্ট আমরা বলি, এই পারফেক্ট মিনিংটা কি, এর মানে কি? আমরা অনেকে মুখস্থ করি জিনিসগুলো, কিন্তু আমরা জানি না অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট মানেটা কি, বা কন্টিনিউয়াস মানে কি, ঠিক আছে? বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন বলছে, আমরা জাস্ট ছোটবেলাতে মুখস্থ করেছি, মুখস্থ করে চলে গেছি। কিন্তু এগুলোকে নামকরণের একটা কারণ আছে, এটা স্টেট অফ অ্যাকশনের মধ্যে পড়ছে, ঠিক আছে? তাহলে আমরা দেখি। তাহলে পারফেক্ট, দেখো এই স্টেট অফ অ্যাকশন মূলত দুই প্রকারের হয়, একটা ইনকমপ্লিট অ্যাকশন আর একটা কমপ্লিট অ্যাকশন। কি বললাম, ইনকমপ্লিট অ্যাকশন আর একটা কমপ্লিট অ্যাকশন, মানে কাজটা পুরোপুরি হয়ে গেছে আর নাহলে কাজটা চলছে। হলো, এটাকে বলা হয়েছে ইনকমপ্লিট অ্যাকশন আর কমপ্লিট অ্যাকশন। তাহলে ভালো করে বুঝো, যদি আমরা ছোটবেলাতে মুখস্থ করেছিলাম এইভাবে, যে কোনো কাজ বর্তমানে হয়ে আছে বোঝালে কোন টেন্স হয়, কার মনে আছে? কোন টেন্স হয় কোনো কাজ বর্তমানে হয়েছে, কমপ্লিট হয়েছে বোঝালে কোন টেন্স হয়? পারফেক্ট। পারফেক্ট টেন্স, একদম। তাহলে কোনো কাজ হয়েছে বোঝালে সেটাকে বলা হয় পারফেক্ট টেন্স। আর কোনো কাজ যদি চলছে বোঝায়, এটা কমপ্লিট, হ্যাঁ ওটা কমপ্লিট হয়নি, চলছে, প্রগ্রেসিভ আন্ডারে আছে, তাহলে তখন সেটাকে বলছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে স্টেট অফ অ্যাকশনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা কমপ্লিট অ্যাকশন, একটা ইনকমপ্লিটিভ অ্যাকশন বা প্রগ্রেসিভ অ্যাকশন। তাহলে যদি বলে কমপ্লিট অ্যাকশন কোন টেন্স, মানে কমপ্লিট অ্যাকশন যে টেন্সটা, কমপ্লিট অ্যাকশনকে বলা হয় আমাদের পারফেক্ট টেন্স। হলো, তাহলে পারফেক্ট মানে কি, সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। হলো, আর ইনকমপ্লিট বা বা কাজটা প্রগ্রেসিভ রানটা চলছে, তখন সেটাকে বলা হয় কন্টিনিউয়াস টেন্স। হলো, তাহলে আমরা বুঝে গেলাম পারফেক্ট কি জিনিস আর কন্টিনিউয়াস কি জিনিস। কন্টিনিউয়াস মানে যে কাজটা বর্তমান অবস্থা কি, যে কাজটা চলছে, এটা কন্টিনিউয়াস। আর যে কাজটা শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সেটাকে বলা হয় কমপ্লিট অ্যাকশন, বা সেটাকে বলছে তোমার পারফেক্ট টেন্স। তাহলে আমরা পারফেক্ট আর কন্টিনিউয়াস বুঝে গেলাম। এবার আমরা যে আরো দুটো ভাগ থাকে, যে ইনডিফিনাইট আর প্রেজেন্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটো জিনিস আমাদেরকে ভালো করে বুঝতে হবে। দেখো পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, ধরো পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সের আমি তোমাদেরকে একটা এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল দিয়ে একটা জিনিসটাকে বুঝিয়ে দিই আমি, যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে কেন বলা হয়। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো বলছে রাম 2 বছর ধরে পড়াশোনা করছে, 2 বছর ধরে আজ অব্দি পড়াশোনা করছে, বা বললাম আমি যে রাম 2 দিন ধরে, বা রাম 2026 সাল থেকে ধরো 2029 সাল অব্দি পড়াশোনা করবে বা করছে, এরকম বলি, এরকম এই সেন্টেন্সটা কোনো মানে নাই। তবে আমি যে সেন্টেন্সটা বললাম যে রাম 2 বছর থেকে পড়াশোনা করছে, এই জিনিসটা একটু ভালো করে বুঝো, তাহলে তোমরা যদি আমাদের উদাহরণটা বুঝে যাও, তাহলে এর যে একে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন বলা হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মানে কি সেটা বুঝে যাবা। দেখো 2 বছর ধরে আজ অব্দি সে পড়াশোনা করছে, আজ কাজটা করছে, কাজটা সে আজকেও করছে, তাহলে কন্টিনিউ বোঝালে কোন টেন্স হবে বল? কাজটা এখন করছে, কিন্তু সে এখনো করছে কাজটা, তাহলে একটু আগে বললাম কাজ এখন করছে বোঝালে কি হবে,
কোন টেন্স হবে, পারফেক্ট না কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। এখনো কাজটা করছে, আর আগেও কিন্তু 2 বছর ধরে এদিকে কিন্তু কাজটা করে আসছে সে। এখনো কিন্তু সে কাজটা করছে, আবার 2 বছর ধরে সে কিন্তু পারফেক্ট কাজটা করে কন্টিনিউয়াস। আসছে। তাহলে পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট দেখো, কন্টিনিউয়াস। হ্যাঁ দেখো, এই 2 বছর ধরে সে যে কাজটা কমপ্লিট করেছে, তো না? হ্যাঁ, 2 বছর ধরে কাজটা করে আসছে সে। তাহলে 2 বছর ধরে অবশ্যই সে কাজের কিছু মানে কিছুটা পরিমাণ সে কাজ কমপ্লিট করেছে। ভালো করে বুঝবা, 2 বছর ধরে সে কাজটা করছে, তাহলে 2 বছর ধরে সে কাজের কিছুটা পরিমাণ কাজটা কমপ্লিট করেছে, তাই না? তাহলে একটু আগে বললাম কোনো কাজ কমপ্লিট বোঝালে কি হয়, কোন টেন্স হয়, পারফেক্ট টেন্স হয়। কোনো কাজ কমপ্লিট বোঝালে পারফেক্ট টেন্স হয়, যেহেতু কাজের কিছুটা অংশ কমপ্লিট করে ফেলেছে। আবার বললো যে 2 বছর ধরে পড়াশোনা সে করছে, মানে এখনো সে কাজ তো কমপ্লিট করছে, সাথে সাথে এখনো সে কাজটা চালিয়ে যাচ্ছে, সে কাজ কিন্তু বন্ধ করেনি। তাহলে বর্তমান অবস্থান কি, বর্তমান অবস্থান সে কিন্তু এখনো কাজটা করে যাচ্ছে। তাহলে এই যে চলে যাচ্ছে, করে যাচ্ছে বোঝালে কোন টেন্স হয়, কন্টিনিউয়াস টেন্স। তাহলে বর্তমানে সে কন্টিনিউয়াস পর্যায়ে আছে, আগে এই কাজটা কমপ্লিট করে ফেলেছে। তাই এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে বলা হয়, এই জন্য বলা হয় কেননা কিছুটা কাজ কমপ্লিট অলরেডি হয়ে গেছে, আবার বর্তমানে কিন্তু কিছুটা কাজ কমপ্লিট মানে বর্তমানে কিন্তু কাজটা চলছে, তাই এর নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি এই জিনিসটা ভালো করে বুঝে গেলা যে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি। আমরা মানে এই যে ওয়ার্ডগুলোর মানে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমরা এইভাবে বুঝবো, মুখস্থ বিদ্যা ছেড়ে দাও, ঠিক আছে? তাহলে আশা করি বুঝে গেলা যে পারফেক্ট কন্টিনিউয়াস কেন বলা হয়। তাহলে আমরা টেন্সের 4টে ভাগের মধ্যে 3টে ভাগ দেখে নিলাম, একটা কন্টিনিউয়াস যে কাজটা বর্তমানে চলছে, একটা পারফেক্ট যে কাজটা আগে কমপ্লিট হয়ে গেছে, আর আর একটা বললাম যে পারফেক্ট কন্টিনিউয়াস যেটা এক কথায় একটা ডিউরেশন অফ টাইম দেখে ধরে চলে আসছে, মানে কাজটা করে আসছে, কাজটা কিন্তু এখনো বন্ধ করেনি। হলো। আর একটা যেটা হচ্ছে ইনডিফিনাইট আমরা বলি। তাহলে এই ইনডিফিনাইট মানেটা কি? দেখো, ইনডিফিনাইট মানে হচ্ছে কাজ অনির্দিষ্ট। আমরা যেমন আর্টিকেল পড়েছিলাম, ডিফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট আর্টিকেল এ অ্যান, ডিফিনাইট আর্টিকেল দা বা দি। তো সেরকম ভাবে এই টেন্সেও একটা আমরা বলি যে ইনডিফিনাইট টেন্স। দেখো, ইনডিফিনাইট টেন্সটা যদি আমি একটা এক্সাম্পল বলি, সে স্কুলে যায়, সে স্কুলে যায়। দেখো, এখানে কোনো সময় বোঝাচ্ছে না, কাজটা কি এখন চলছে, না কাজটা কমপ্লিট হয়ে গেছে, না কাজটা একটা ডিউরেশন টাইম ধরে হচ্ছে, এখানে কিন্তু কোনো কিছু বোঝাচ্ছে না, একটা অনির্দিষ্ট টাইম বোঝাচ্ছে। হলো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। কাজটা কমপ্লিটও করেনি, কাজটা একদম এখন বর্তমানে করছে এরকমও না। তাহলে যেহেতু এখানে একটা সময়ের কোনো নির্দিষ্ট টাইম বোঝায় না, তাই এটাকে বলা হয় ইনডিফিনাইট টেন্স। তাহলে আশা করি জিনিসটা বুঝে গেছো যে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট টেন্স, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টে টার্ম আশা করি আপনারা ভালো করে বুঝে গেলেন, ঠিক আছে? দেখো, এখানে আমার একটা জিনিস বলছে, স্টেট অফ অ্যান অ্যাকশন আই রাইট রেগুলারলি। এখানে কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে। এটা হ্যাবিচুয়াল ফাংশন, মানে যেটা প্রতিদিন করে। হলো। আই অ্যাম রাইটিং এ লেটার, এটা কন্টিনিউয়াস টেন্সের কথা বলছে। সে দেখো, এখানে আই অ্যাম রাইটিং লেটার মানে সে কাজটা লিখছে, করছে, অলরেডি করছে, কন্টিনিউয়াস ফর্ম বোঝাচ্ছে। তো এটা কন্টিনিউয়াস টেন্স। প্রগ্রেসিভ ফাংশন, প্রগ্রেসিভ ফাংশন মানে কি, যেটা অলরেডি চলছে। আই জাস্ট রিটেন এ লেটার, আমি একটা লেটার কমপ্লিট মানে লেখা কমপ্লিট করলাম। হলো। তাহলে কাজটা কমপ্লিট করে ফেলেছে। তাহলে কমপ্লিট করলে কি বললাম, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, বা এটা অন্য ক্ষেত্রেও হবে, পারফেক্ট টেন্স বলা যাবে। যেহেতু এখানে একটা প্রেজেন্ট পারফেক্টে প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল দিই, তার যেখানে তার জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে। এই পারফেক্ট টেন্সগুলো সব জায়গাতে একই রকম, ফিউচারে বলো ফিউচার বা
কন্টিনিউয়াস আমরা ভাগলা জানবো তখন বুঝতে পারবো। তাহলে দেখো এখানে কি বলছে, আই জাস্ট রিটেন এ লেটার, আমি একটা কাজ কমপ্লিট করেছি। এটা যেহেতু কাজটা কমপ্লিট করেছি তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটা একটা প্রিসিডিং ফাংশন, মানে এই কাজটা অলরেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর সাম টাইম, এটাও ইম্পর্টেন্ট, তোমাকে একটু আগে বললাম। তাহলে এটা কি টেন্স হবে, যে কাজটা কিন্তু সে একটা চিঠি লিখছে, মানে মানে সাম টাইম মানে কিছুক্ষণ ধরে, সেই কাজটা কিন্তু অলরেডি চিঠির কিন্তু কিছুটা পরিমাণ লেখা হয়েছে। তাহলে কিছুটা পরিমাণ লেখা হলে কমপ্লিট ব্যাপার বোঝাচ্ছে, তাহলে কমপ্লিট বোঝালে পারফেক্ট হবে। আবার বলছে যে এখনো কিন্তু কাজটা চিঠি লেখালেখি চলছে, কিন্তু সে বন্ধ করেনি লেখালেখি, তাহলে সেক্ষেত্রে কি হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। তাই এটাকে বলছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। নেক্সট আমরা দেখি, এবারে আমরা দেখবো যে টেন্স করতে গেলে আমাদের কিছু টাইমের ব্যাপার থাকে, হলো, মানে কিছু টাইম আমরা দেখতে পাবো। তো এখানে বলছি দেখো যে উই হ্যাভ ফলোয়িং থ্রি টাইম ফ্রেম অফ অর্ডার গেট এ কমপ্লেক্স স্ট্রাকচার অফ সেন্টেন্স। আমরা একটা কমপ্লিট টেন্সের মানে বাক্যের টেন্স করতে গেলে আমাদের ৩ ধরনের টাইম আমরা দেখতে পাবো। গেলো? তাহলে সেই টাইমগুলো আমাদের কি বুঝতে হবে, টাইমের কোথায় কি কাজ আছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? দেখো প্রথমে বলছে পয়েন্ট অফ টাইম। দেখো এই পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম এগুলো কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে? তো এগুলো কি বললাম, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু কিংবা তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার হতে পারে। চলো, তো দেখো এখানে বলছে পয়েন্ট অফ টাইম মানে কি? পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে। দেখো এখানে বললো ইজ দ্যাট টাইম হুইচ ডিনোট অ্যানি স্পেসিফিক বা প্রপার টাইম, একটা প্রপার টাইমকে বোঝাবে। যেমন 1947 সাল, 2020 সাল, 2026 সাল, একটা নির্দিষ্ট টাইমকে বোঝাবে, সেটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। চলো, তারপর দেখো পিরিয়ড অফ টাইম। এই পিরিয়ড অফ টাইমটা কি? পিরিয়ড অফ টাইম, পিরিয়ড টাইমটা মানে বলছে এখানে যে একটা নির্দিষ্ট সময় না, এখানে একটা সময়ের একটা সমষ্টি ব্যাপারটা আসছে, মানে ধরে, যেমন বলি না যে সে 2 বছর ধরে একটা চিঠি লিখছে। দেখো 2 বছর মানে কিন্তু অনেকগুলো দিনের সমষ্টি, একটা সমষ্টি বোঝাচ্ছে এখানে। হ্যালো, যেমন যদি বলে সামার, সামার এটা পয়েন্ট অফ টাইম হবে না পিরিয়ড অফ টাইম হবে? সামার কিন্তু একটা দিন মিলে হয় না, সামার অনেকগুলা দিন মিলে কিন্তু সামার হয়, মানে সামারটা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম না। যেমন যদি বলি মন্ডে, মন্ডে কিন্তু একটা পয়েন্ট অফ টাইম, মানে সোমবার, এটা কিন্তু পয়েন্ট অফ টাইম। কিন্তু যদি বলে সামার, উইন্টার, এগুলো কিন্তু বড় বড় টাইম, তাহলে এগুলোকে বলা হয় পিরিয়ড অফ টাইম। যেমন দেখো এখানে বলছে দ্যাট টাইম হুইচ ডিনোট স্পেসিফিক ডিউরেশন অফ টাইম, টাইমের ডিউরেশন বোঝাবে, টাইমটা ওই টাইমটা কতদিন ধরে চলছে এরকম বোঝাবে। হ্যালো, তাহলে দেখো 1930 সাল টু 1950, মানে 1930 সাল থেকে 1950 সাল, একটা অনেকগুলা টাইম বোঝাচ্ছে এখানে। এখানে পয়েন্ট অফ টাইম নাই, কিন্তু একটা নির্দিষ্ট ডেট নাই, এখানে দুটো ডেট আছে। দেখো দুটো ডেটের মাঝে অনেকগুলা দিন আছে কিন্তু, তাহলে এটা বলা ডিউরেশন অফ টাইম। যেমন এখানে দেখো বলছে শুধু মন্ডে, মন্ডে বললে সেটা কিন্তু পয়েন্ট অফ টাইম হতো, আর এখানে শুধু মন্ডে টু স্যাটারডে। এখানে দেখো বলো, পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম বুঝতে হলো, ক্লিয়ার সবার? ক্লিয়ার তো? পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময় বোঝাবে, সেটা একটা দুটো হলো, কিংবা আর পিরিয়ড অফ টাইম মানে কি, যে একটা নির্দিষ্ট একটা বোঝাবে, মানে একটা পিরিয়ড বোঝাবে, টাইমের একটা ডিউরেশন বোঝাবে, সে তা 4 ঘন্টা ধরে, বা সে মন্ডে থেকে সে সানডে অবধি, বা সে সামার থেকে, এই দেখো এখন ক্লাসে জয়েন করছে,
হলো। এবার দেখো এক্সপ্রেশন অফ টাইম। এক্সপ্রেশন অফ টাইমটা কি জিনিস? আচ্ছা, এই পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে বলে দিই, এই দুটো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে কিন্তু যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয় পয়েন্ট অফ টেবিলের ক্ষেত্রে, পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। যখন পয়েন্ট অফ টাইম মানে কোনো একটা সময় আসে, নির্দিষ্ট সময়, তারা কিন্তু সিন্স বসানো হয়। আর যখন পিরিয়ড অফ টাইম, যখন একটা ডিউরেশন, টাইমের ডিউরেশন বোঝায়, তখন কিন্তু সেই সেক্ষেত্রে কিন্তু ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর ব্যবহার করা হয়। ঠিক আছে? আর ফরের ব্যবহারটা আশা করি বুঝে গেলেন। এই সিন্সটা ব্যবহৃত হয় পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, আর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে কিন্তু ফর ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? এক মিনিট দাঁড়াও তো। তো পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম। এবার একটা যেটা আমরা দেখবো যে এক্সপ্রেশন অফ টাইম। তোমাকে আমি একটু আগে বললাম যে পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময়, সেটা 1947 হতে পারে, 1948 হতে পারে। পিরিয়ড অফ টাইম মানে কি বললাম, যে একটা নির্দিষ্ট সময়ের একটা সমষ্টি, 8টা থেকে 10টা, কিংবা সামার, উইন্টার, এটা তো একটা দিনে হয় না, অনেকগুলো দিন সমষ্টি নিয়ে হয়। বা তাহলে এই যে যখন এক্সপ্রেশন অফ টাইম মানে কি, যখন একটা পয়েন্ট অফ টাইম আর একটা পিরিয়ড অফ টাইম যুক্ত হয়ে যখন টাইম গঠিত হয়। যেমন দেখা হলো উইন্টার 1947 সালের উইন্টার। তাহলে এখানে দেখো একটা কি 1947টা কি একটা পয়েন্ট অফ টাইম, উইন্টারটা কি একটা পিরিয়ড অফ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম যখন যুক্ত হয়ে যে টাইমটা গঠিত হচ্ছে, যখন সেটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন অফ টাইম। ঠিক আছে? দেখো এখানে বলছে যে ডিনোট দ্য কম্বিনেশন অফ বোথ পয়েন্ট অ্যান্ড টাইম অ্যান্ড পিরিয়ড টাইম। ঠিক আছে, একটু বললাম একটু আগে। চলো নেক্সট আসি এবার। দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হ্যাবিচুয়াল অ্যাকশন। দেখো এই জিনিসগুলো এর মধ্যে ভালো করে বুঝতে হবে। এখানে কিন্তু আমাদের প্রশ্ন হয়, আর এইগুলো জিনিসগুলো কিন্তু একদম ভালো করে বুঝতে হবে কি বলছে। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ইনডিফিনাইট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স কাকে বলে, একটু আগে ক্লাসে বুঝালাম, আর কেউগুলো বলছি না আমি। এবার দেখো নেক্সট যেটা এখানে কি বলছে, আমাদের এই কি ওয়ার্ডগুলা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কেননা এই ওয়ার্ডগুলো দেখেই আমরা বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে। হ্যালো, আমি আবারও বলছি, আগের মতো যে চিনিবার নিয়ম এই সবগুলো কিন্তু না, কারণ আমাদের এবার কোশ্চেন টেন্স মনে রাখার জন্য না, টেন্স থেকে কোশ্চেন সলভ করার জন্য। ঠিক আছে, চলো। দিস টেন্স ইন জেনারেলি ইউজ টু ডিনোট হ্যাবিট, কাস্টম, প্র্যাকটিস, রিপিটেড ওয়ার্ড, অ্যাকশন, পার্মানেন্ট অ্যাক্টিভিটি, জেনারেল ট্রুথ। মানে কি বললাম এবার আমরা বুঝবো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ডিনোট করে কি, ডিনোট করে বা কি দেখে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, মানে কোন কোন ক্ষেত্রে। হ্যাবিট মানে অভ্যাস বোঝালে, কাস্টম মানে রীতি বোঝালে, কোন একটা প্রথা চলে আসছে একটা সময় থেকে। প্র্যাকটিস, প্র্যাকটিস মানে তো জানো। রিপিটেড অ্যাকশন, কোনো একটা কাজ বারবার রিপিট করছে, আমি প্রতিদিন সকালবেলায় উঠে ব্রাশ করি, বারবার রিপিট হচ্ছে। আমি প্রতিদিন 8টার সময় ক্লাস করি, রিপিট করছি বারবার কাজটা। পার্মানেন্ট অ্যাক্টিভিটি, যে কাজটা আমাদের পার্মানেন্ট হয়, যে কাজটা আমাদের পার্মানেন্ট হয়, যেমন আমি চোখের মাধ্যমে সাহায্যে দেখি, এটা পার্মানেন্ট তো, আমরা তো অন্য কিছুর সাহায্যে দেখতে পাবো না, পার্মানেন্ট এটা হলো। বা রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন, এটা পার্মানেন্ট, মানে এটা এটা পার্মানেন্ট, এটা সত্যি, নিবাদে কেউ লেখেনি। তো আরেকটা বলছে পার্মানেন্ট অ্যাক্টিভিটি গেল, আমাদের যে পার্মানেন্ট অ্যাক্টিভিটি গুলো আছে, কার্যাবলীগুলো আছে, সেগুলো হবে। আর বলছে জেনারেল ট্রুথ, মানে যেটাকে আমাদের ইংলিশে, বাংলা ভাষায় আমাদের যখন টেন্স বইয়ে পড়তাম তখন বলতে ইউনিভার্সাল ট্রুথ, মানে যেগুলো মানে সব সময় সত্য হয়, মানে যেগুলো সত্য ঘটনা, ইউনিভার্সাল ট্রুথ মানে একদম সত্য। তো এই জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন সূর্য, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ হলো, এটা কিন্তু ভুল না, মানে এটা ট্রুথ।
তাহলে এই জন্য তাহলে যেগুলা যেসব সত্য ঘটনাগুলো আছে একদম সেগুলোও কিন্তু আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়ছে। হলো, দেখি এবারে আমরা এখানে আমাদের কিছু কিওয়ার্ড আছে। কিওয়ার্ড এটা তোমরা এইভাবে লিখবা, কিওয়ার্ড বলে লিখবা এই জিনিসটাকে। তাহলে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোর কাজ কি? আমরা এই কিওয়ার্ডগুলো থাকলে বুঝে যাবো যে ওই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। কি কি দেখি আমরা? দেখুন অফটেন মানে প্রায়, তারপরে দেখো এই যেমন তোমার হচ্ছে সেলডম, সেলডম মানে কদাচিৎ, মানে কখনো কখনো যেটা বলছে। ইউজুয়ালি মানে সাধারণত, নেভার কখনো না, অকেশনালি মানে সবাই জানে এটা মানে, সামটাইম কখনো কখনো, নর্মালি এটাও সাধারণত, জেনারেলি সাধারণত, অলওয়েজ সব সময়, ফ্রিকুয়েন্টলি মানে খুব মানে ফ্রিকুয়েন্টলি মানে কম, ঘন ঘন যেটা বলছে ঘন ঘন, রেয়ারলি মানে খুব কম, ডেইলি মানে প্রতিদিন। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমাদের আছে, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, জেনারেলি আমি কিন্তু বলছি না একদম হবেই, মানে 80% ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডগুলো থাকলে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে এগুলো কিন্তু আমাদের ভালো করে, কি ওয়ার্ডগুলো কিন্তু ভালো করে আমাদের মনে রাখতে হবে। রিয়ারলি, ডেইলি, সামটাইম, নর্মালি, জেনারেলি, অলওয়েজ, এই টার্মগুলো কিন্তু একদম ভালো করে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা এক্সাম্পল দেখি। দ্য ওল্ড লেডি গোজ ফর এ ওয়াক ইন দ্য মর্নিং। এটা কোন টেন্স হবে? এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কেন ওল্ড লেডি মর্নিং ওয়াকে যায় সকালে। এটা একটা অভ্যাস বোঝাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবা সবসময়, যে পার্মানেন্ট কিছু বা রিপিটেড ওয়ার্ক যদি বোঝায়, অলওয়েজ, অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। হলো, যেগুলো পার্মানেন্ট কিছু কিংবা বললাম যে রিপিটেড ওয়ার্ক, সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন আমি যদি বলি স্মেল, স্মেল, স্মেল মানে কি? গন্ধ, তাই তো? তাহলে এই স্মেল, এই স্মেল ওয়ার্ডটার সঙ্গে কিন্তু 90% ক্ষেত্রে, এই ব্যতিক্রম যদিও আছে, আইএনজি যুক্ত করা যায় না। তার কারণ এটা কি? একটা ফুলের স্মেল, গোলাপের স্মেল সুইট, গোলাপের গন্ধ মানে মিষ্টি, এই স্মেল ওয়ার্ডটার সঙ্গে কিন্তু কখনো আইএনজি ফর্ম আসবে না, কারণ অলওয়েজ এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তার কারণ গোলাপের রং সবসময়, মানে গোলাপের গন্ধ সবসময় মিষ্টি গন্ধ, তাই তো? তাহলে এই যে স্মেল ওয়ার্ডটার সঙ্গে কিন্তু কোনদিন আইএনজি ফর্ম হয় না। এই ব্যতিক্রম যদিও আছে, দরকার নাই, এখানে যাচ্ছি না আমি, পরে যখন কন্টিনিউয়াস সেন্স হবে তখন বলে দেবো। হলো, তাহলে আমি এটা বলতে আছি যেগুলো পার্মানেন্ট জিনিস, যেমন আমরা চোখের সাহায্যে দেখি যে সি ওয়ার্ডটা, সি ওয়ার্ডটা সবসময় কিন্তু ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়ে, এর কিন্তু আইএনজি ফর্ম হয় না। এবার তোমার স্যার আইএনজি ফর্ম হয়, ওটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো কাল করা হোক, দু একটা ব্যতিক্রম আছে। হলো, তাহলে পার্মানেন্ট কিছু কিংবা যে কাজগুলো রিপিটেড হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, হলো, কিংবা আমাদের জেনারেল ট্রুথ, যেগুলো ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলছে, বা সত্যি ঘটনা, এই সত্যি ঘটনা বা হ্যাবিচুয়াল যেসব জিনিসগুলো আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। ঠিক আছে, তাহলে 2 নম্বর বলছে পার্ল ইউজুয়ালি বিলিভস এভরিবডি। পার্ল কি করে? সবাইকে, সাধারণত সবাইকে বিশ্বাস করে ফেলে, মানে বিশ্বাস করে ফেলে। তাহলে এটা ওর একটা ভালো একটা গুণ, যে সে সবাইকে তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলছে। তাহলে এটা একটা কি পার্মানেন্ট অ্যাক্টিভিটি। তাহলে পার্মানেন্ট অ্যাক্টিভিটির ক্ষেত্রে কি বললাম? সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। অর্ণব অফটেন গেটস লেট ফর লাঞ্চ। এটা কি? এটা পার্মানেন্ট না, এটা হচ্ছে রিপিটেড। দেখো অর্ণব কি করছে? অফটেন মানে প্রায়, অর্ণব কি করছে? খাবার খেতে বা লাঞ্চ খেতে প্রায় দেরি করে ফেলে। হ্যাঁ, এটাও তোমার হচ্ছে যে ইয়ার মধ্যে পার্মানেন্ট অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে না। সে কি? তার একটা অভ্যাস হয়ে গেছে, তার একটা অভ্যাস হয়ে গেছে। সে কি? তার অভ্যাসটা কি? তো সে খাবার খেতে প্রতিদিন লেট করে ফেলে, প্রায় লেট করে ফেলে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার
যেহেতু এটা রিপিটেড ওয়ার্কও হবে, কেন ও বারবার একই খাবার খেতে লেট করছে, বারবার রিপিট হচ্ছে জিনিসটা। ঠিক আছে। সুহানি অলওয়েজ কাম ইন টাইম, সুহানি সবসময় টাইমে আসে। তাহলে এটাও একটা আমাদের অভ্যাসগত কাজ। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। সূর্য সেলডম গেটস আপ লেট। সূর্য কখনো কখনো, সরি, সেলডম মানে হচ্ছে কদাচিৎ, না হ্যাঁ কখনো কখনই হবে, কখনো কখনো ঘুম থেকে লেট করে ওঠে। এটা একটা রিপিট হচ্ছে কাজটা, একদিন লেট করে উঠলো তারপরে আবার লেট করলে উঠছে, তাহলে এটা রিপিট হচ্ছে কাজটা, রিপিটেড ওয়ার্ক। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে আমরা বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি বললাম, যে রিপিটেড ওয়ার্ক কিংবা পার্মানেন্ট অ্যাক্টিভিটি কিংবা জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, এইগুলোর ক্ষেত্রে সবসময় কিন্তু আমাদের কি বললাম, যে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। ঠিক আছে, চলো নেক্সট। This tense is also used to make statement in the present showing permanent nature and activity, subject and eternal principle. একই জিনিস এখানে বলছে যে কোনো কিছু পার্মানেন্ট, আমাদের প্রকৃতি কিংবা আমাদের যে অ্যাক্টিভিটি পার্মানেন্ট কার্যাবলী, এই যাবতীয় ক্ষেত্রে কিন্তু কর্তার পার্মানেন্ট অ্যাক্টিভিটি কিংবা আমাদের নেচারের পার্মানেন্ট অ্যাক্টিভিটি, প্রকৃতির পার্মানেন্ট অ্যাক্টিভিটি, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমার সবসময় ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। আমরা বুঝি এখানে কি বলছে, আই নো হিম ওয়েল, আমি তাকে ভালোভাবে চিনি, তাকে সে চিনে আসছে, চিনে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। হি টিচেস ইন সেন্ট জেভিয়ার স্কুল, এটা এটা কিন্তু একটা সত্যি, মানে সে তাকে চিনে এবং সে চিনে বলছে যে সে শিক্ষা দেয় সেন্ট জেভিয়ার্স স্কুলে, এটা কিন্তু একটা সত্যি কথা। তাহলে এটাও এক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে পার্মানেন্ট একটা কাজ, যদি বলে একটা সেন্ট জেভিয়ার স্কুলে সে কাজ করছে, তাহলে একটা পার্মানেন্ট কাজ তার, তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দ্য কাউ গিভ, গরু দুধ দেয়, এটা তো একটা পার্মানেন্ট কাজ, গরু তো আমাদের দুধ দেয়, তাই তো? তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের তোমার হচ্ছে পার্মানেন্ট বা এটা সঠিক একটা তথ্য বা ঠিক তথ্য, তার জন্য এখানে ক্ষেত্রে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসবে। রিভার ফ্রিজ অ্যাট হাই অল্টিটিউড, রিভার, এটাও কিন্তু একটা সত্যি কথা, প্রকৃতির আমাদের যে রিভার, সে কি হয় উচ্চ, মানে হাই অল্টিটিউড মানে কি উঁচুতে ফ্রিজ হয়ে যায়, মানে কি বরফে পরিণত হয়ে যায়। অবশ্যই ঠিক, এটাও ঠিক ঘটনা, মানে উঁচুতে আমাদের একদম উঁচুতে জল তো জমে বরফে পরিণত হয়ে যায়, তাহলে এটাও ঠিক। তাহলে সত্যি ঘটনা কিংবা পার্মানেন্ট অ্যাক্টিভিটি কিংবা রিপিটেড ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চলো এবার দেখবো অ্যাডিশনাল ইউজ, একই জিনিস আবার বলছে, দেখো বলছে হিস্টোরিক্যাল প্রেজেন্ট, কোন একটা হিস্টোরিক ব্যক্তিকে আমরা প্রেজেন্ট হিসেবে ব্যবহার করছি। আর ধরো আমরা ধরো কোনো একটা নাটক করতে যাচ্ছি, এবার নাটক করতে গিয়ে কোনো একটা নাটকের স্পিচ যেটা আজ থেকে 20-30 বছর আগে লেখা আছে নাটকটা, বা বা তোমার হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তখন বসে যে আমাদের দ্য ইন্ডিয়ান স্ট্রাগল লিখেছিল, সে তখন কয় বসে বসে লিখেছিল, তখন বসে লিখেছিল বলা। কিন্তু এখন যদি ওই নেতাজির স্পিচ গুলো আবার আমরা কারোর সামনে বলছি বা প্রকাশ করছি নাটকের মাধ্যমে, তখন কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। ব্যাপারটা কি বলে তাহলে, যে হিস্টোরিক্যাল প্রেজেন্ট তখনকার সময়ে যেসব জিনিসগুলো ঘটেছে, সেই জিনিসগুলাও কিন্তু যদি বর্তমানে কেউ প্রকাশ করতে চায়, তাহলে তাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রকাশ করতে হবে। হলো, তারপর দেখো না অর্জুন শুট অ্যারো দা ভীষ্ম, অর্জুন তাকে শুট করেছিল ভীষ্মকে, এটাও দেখো এখানে মোর একবার নাও থাকবে, এদের আগে হিস্টোরিক্যাল যেসব জিনিসগুলো থাকবে না তার আগে নাও থাকবে। চলো ফিউচার অ্যারেঞ্জমেন্ট, যদি তোমাদের ভবিষ্যতে কোনো প্ল্যান থাকে, কোন একটা ভবিষ্যতে তুমি একটা প্ল্যান করে আছো, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারো। যেমন বলছে
দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্ক টুমেরো। প্রাইম মিনিস্টার আগামীকাল নিউ ইয়র্ক থেকে আসবে, একটা প্ল্যান করা ছিল যে আসবে, সেটাই বলছে এখানে, অ্যারেঞ্জমেন্ট করা ছিল। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করতে পারি। হলো পারি, এটা প্রেজেন্ট, তোমরা যে ফিউচারে ব্যবহার করতে পারো, কিন্তু এটা ইনডিফিনাইট টেন্সও ব্যবহার করা যাবে। হি লিভস হিজ জব নেক্সট উইক। সে প্ল্যান করে ফেলেছে যে সামনে বছর, সামনের মাসে, সামনের সপ্তাহে তার জব থেকে সে ছেড়ে দেবে, জবটাকে সে ছেড়ে দেবে। তাহলে একটা অ্যারেঞ্জমেন্ট বা প্ল্যান করা জিনিস, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করতে পারি। হলো। এবার আমরা কিছু এক্সারসাইজ দেখবো। এক্সারসাইজ দেখার আগে তোমাদের আমি কিছু জিনিস বলবো, সেই জিনিসগুলোকে বুঝতে হবে, না তো এক্সারসাইজ সলভ করতে পারবো না। ঠিক আছে, তো সেই জিনিসটা কি জিনিস দেখো। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান ফর্ম, ভি ওয়ান যেটাকে বলছে, আর প্লাস অবজেক্ট। ভি ওয়ান মানে কি, ভার্বের ওয়ান ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গন। এই গো, ওয়েন্ট, গনের মধ্যে প্রথম ফর্ম কোনটা আছে, গো আছে, ওয়েন্টটা দ্বিতীয় ফর্ম, আর গানটা তৃতীয় ফর্ম। তাহলে প্রথম ফর্মটা নেওয়া হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, তাই এটা হলো ভি ওয়ান ফর্ম। তো এই যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের একটা এগ্রিমেন্ট থাকে। কি এগ্রিমেন্ট? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলা অনেকে গুলিয়ে ফেলেছো। পার্সন আমাদের তিন প্রকার হয়, পার্সন বা পুরুষ তিন প্রকার হয়। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড, আর একটা থার্ড। ফার্স্ট পার্সন কোনগুলা, আই আর উই। সেকেন্ড পার্সন কোনগুলা, ইউ। আর থার্ড পার্সন কোনটা, হি, দে, সি, তাই তো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন নাম্বার এগুলো। তাহলে পার্সন তিন প্রকারের হয়, একটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই থার্ড পার্সন গুলার মধ্যে, থার্ড পার্সন গুলার মধ্যে আবার দুই প্রকার আছে। থার্ড পার্সন গুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা আছে সিঙ্গুলার, একটা প্লুরাল। তাহলে যদি বলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলা, হি, সি, একজনকে বোঝাচ্ছে। হি মানে কি, সে, সি মানেও সে, একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে। তাই এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কোনগুলা, হি, সি, রাম, ইট, হি, সি, রাম, ইট, এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার কোনগুলা, দে, দেম, তাই তো। এগুলো থার্ড পার্সন প্লুরাল নাম্বার, মানে দে মানে কি, তাহারা, মানে অনেক জনকে বোঝাচ্ছে। হলো। তাহলে আশা করি নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বারটি কি ভালো করে বুঝে গেছেন। ঠিক আছে, এবার আমরা এখানে যাব যে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা নিয়ম আছে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের ক্ষেত্রে। যা ফোন আবার হ্যাং করতে, এখন যদি হ্যাং করে কিছু বলার নাই, বুঝছেন না। আজকের ক্লাসটা তো মিস করে গেলাম, কেউ রেকর্ডিং করছে নাকি? ক্লাস একটা রেকর্ডিং করছে তো মনে হয়, তৃষা করছে মনে হয়, তৃষ্ণা, তৃষ্ণা আসো তো, আমাদের সব গেল আবার, এত ভালো করে ক্লাসটা করাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বেশ। আমি বহরমপুর থেকে এখনো ঢুকলাম। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা দেখো, তাহলে আমরা এবার এই জিনিসটাকে বুঝবো যে যদি আমার এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমাদের কি জিনিস, সেটা আমাদের ভালো করে বুঝবো। ঠিক আছে, চলো দেখি আমরা বুঝি। দেখো আমি বললাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভি ওয়ান ফর্ম বসে, তারপরে অবজেক্ট বসে। যেমন হি
ইটস রাইস। হিটা আমার সাবজেক্ট, যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, সে খাচ্ছে মানে সে সাবজেক্ট। আর ইটস মানে খাওয়া, মানে কাজ করা বোঝায়, তাহলে এটা হলো তোমার হচ্ছে ভার্ব। আর রাইস মানে খাচ্ছে, এটা হচ্ছে ক্রিয়া। সরি, ইটসটা এই এটা এটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি বললাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইটস মানে ক্রিয়া, এটা ভার্ব। আর রাইসটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। আর হিটা হলো কি বললাম? সাবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব এর ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট বসে। আমার কথা শোনা আছে না কেটে গেছে? হ্যালো? আচ্ছা, শোনা ঠিক আছে, যাচ্ছে। ঠিক আছে। তো একটা নিয়ম এখানে আমাদেরকে মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা সাবজেক্টটা যদি আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, কি বললাম? অনলি থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলা বললাম? হি, সি, রাম, শ্যাম, ইট, এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে সব সময় এস বা ইএস যুক্ত করতে হবে। এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে দেখো, হিটা কি আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে আমি কি যুক্ত করছি? ভার্বের সঙ্গে কি যুক্ত করেছি? এস যুক্ত করেছি। হলো। এই নিয়মটার উপরেই কিন্তু প্রচুর প্রশ্ন হয়। এই নিয়মটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। শুধুমাত্র বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই কিন্তু এস বা এস ইএস যুক্ত হয়। বাদ বাকি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন কিংবা থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও কিন্তু তো হয় না ভার্বের সঙ্গে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। দেখা গেল এখানে বলল স্টুডেন্টস, স্টুডেন্টস বললো এখানে। স্টুডেন্টস মানে কি? স্টুডেন্টস মানে এখানে অনেকগুলো স্টুডেন্টস আছে, তাই তো? আর যদি বলে শুধু স্টুডেন্ট, এখানে কিন্তু এস নাই। তাহলে ব্যাপারটা বুঝো, যখন এস থাকবে, প্লুরাল নাম্বার থাকবে, স্টুডেন্ট বাদ দাও, ধর এখন বললাম রাম, লাস্টে আমার এস আছে, তাহলে কিন্তু সাবজেক্টের সঙ্গে এটা কিন্তু প্লুরাল ফর্ম। আর প্লুরাল ফর্ম হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে কি হবে না? বলো। স্যার হবে প্লুরাল না। থাকলে হবে না স্যার, হবে না, সিঙ্গুলার থাকলে হবে। একদম। তাহলে প্লুরাল থাকলে কিন্তু হবে না, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো। এই জিনিসটা আমাদের মাথায় ঢুকিয়ে নিয়ে গেলে এই কোশ্চেনগুলো তোমাদের কোশ্চেন কিছু মনে হবে না। ঠিক আছে, দেখো এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের কিছু এক্সারসাইজ করব। বললো বাসেস ড্যাশ অন দিস রোড এভরি আওয়ার, মানে বাসগুলো চলাচল করে এই রোডটাতে প্রতি ঘন্টাতে, মানে রিপিটেড ওয়ার্ক বা চলছে, মানে এক কথায় বারবার রিপিট হচ্ছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। বুঝে গেলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এবার এখানে বলছে যে ভার্বটা, রানটা, এখানে কি শুধু রান বসবে না রানস বসবে? এটা আমার প্রশ্ন করেছে। বলো কি হবে, রান না রানস? রান। রান হবে স্যার, রান রান হবে, একদম, প্লুরাল আছে। একদম। এখানে দেখো সাবজেক্টটা কি? প্লুরাল আছে, বাস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তার সঙ্গে ইএস যুক্ত করেছে, বাসেস। তাহলে এই বাসেস ইএস মানে প্লুরাল ফর্ম। তাহলে যদি বলে আমি তো, তাহলে এটা কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার? এটা কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার? তাহলে প্লুরাল নাম্বার হলে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ওই রকমই থেকে যায়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? শুধু রানই হবে। তাহলে বাসেস রান অন দ্য রোড এভরি আওয়ার। 2 নম্বর, অ্যাপেলস ড্যাশ রাইপ ইন দ্য অটম। তাহলে অ্যাপেল পাকে অটমে, মানে বসন্তকালে।
তাহলে এখানে কি হবে, ভার্ব দিয়েছে গেট, বলেছি তোমাকে জিজ্ঞাসা করেছে গেট না গেটস হবে, ঠিক আছে। দেখো আমি একটু বলে দিই, Get হবে। হ্যাঁ এখানে দেখো কি আপেলস আছে, প্লুরাল নাম্বার আছে, তাহলে প্লুরাল নাম্বার থাকলে কি বললাম, ভার্ব সবসময় যেটা মানে এক কথায় ভার্বের সাথে কোনোদিনই এস বা ইয়েস যুক্ত হয় না, তাহলে এখানে কি হবে, গেটই হবে। নেক্সট, মিনা ড্যাশ অন দ্য স্টেজ, মিনা একজন মহিলা যিনি ডান্স করছে স্টেজে, তাহলে এখানে বলেছে ডান্স হবে নাকি ডান্সেস হবে, বলো। Dances। ডান্সেস হবে, তার কারণটা কি, মিনাটা একটা কি Third সিঙ্গুলার person নাম্বার, singular আমি number। তোমাকে একটু আগেই বললাম, হি, সি, ইট, যতগুলা নাম আছে পৃথিবীতে যাই থাকুক না কেন সবগুলাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নামের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে মিনা একটা নাম, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে ডান্সের সাথে কি ইএস যুক্ত হবে, বা ভার্বের সঙ্গে কি ইএস যুক্ত হবে, তাহলে কি হবে ডান্সেস। হলো। নেক্সট, দ্য লাস্ট বাস নর্মালি ড্যাশ অ্যাট মিডনাইট, এই নর্মালি কথাটা থাকলে তোমাকে প্রথমেই বলেছিলাম যে নর্মালি কথাটা থাকলে, নর্মালি, ইউজুয়ালি, ডেইলি, এই টার্মগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এবার বলছে এখানে লিভ, বলছে দ্য লাস্ট বাস নর্মালি লিভ অ্যাট মিডনাইট, বলছে দ্য লাস্ট বাসটি, শেষ বাসটা ছাড়ে নর্মালি সাধারণত ভোর রাত, ঠিক আছে। তাহলে ব্যাপারটা আমি এখানে কি বলতে চাইলো, যে একটা বাস সে ছাড়ছে রেগুলারই, এটা এটা কিন্তু রেগুলারই, তাহলে আমি বলেছিলাম যে রেগুলার কোনো কাজ বোঝালে বা রিপিটেড কোনো কাজ বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমি বুঝে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এবার আমাকে দেখতে হবে এখানে সাবজেক্টটা প্লুরাল আছে না সিঙ্গুলার আছে, এখানে সাবজেক্টটা বলো সিঙ্গুলার না প্লুরাল আছে বলো। সিঙ্গুলার। সিঙ্গুলার আছে। সাবজেক্ট কি বাস, সাবজেক্ট কি বাস, তো তাহলে বাসের সঙ্গে তো ইয়েস যুক্ত নাই, তাহলে এখানে কিন্তু বাস এস নাই, তাহলে বাসটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর ক্ষেত্রে কি হবে আমার লিভ। Lives. Live. লিভস হবে, এল ই এ ভি এস, লিভস, ঠিক আছে। তাহলে দ্য লাস্ট বাস নর্মালি লিভস অ্যাট মিডনাইট। নেক্সট, এটা একটা আমাদের নেগেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ সেন্টেন্স। তো দেখো এখানে বলেছে মেন যে ভার্বটা সেটা কিন্তু হ্যাভ, মেন ভার্ব কিন্তু হ্যাভ। তাহলে এখানে আমার একটা জিনিস ভালো করে শুনে রাখবা, কোনো সেন্টেন্সকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করতে যাই তাহলে কিন্তু সেখানে ডু বা ডাজ এই জিনিসটা আমরা অক্সিলারি ভার্বটা আনি, তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে ডু বা ডাজ থাকবে আমাদের সেন্টেন্সে, ওটাই অক্সিলারি ভার্ব, ওটাই হেল্পিং ভার্ব। তাহলে এখানে মেন ভার্ব কোনটা, হ্যাভ। তাহলে কোনো সেন্টেন্স থেকে যদি আমরা নেগেটিভ করি সেই নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাজ বা ডিড এগুলো আছে, যেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমার ডু বা ডাজ হবে, ডিড হবে না, ডিড হলে সেটা কি অতীতকাল হতে হতো, তা ডিডটা বাদ গেল, তাহলে এবার এখানে আমার ডু বা ডাজ হবে, তাহলে অক্সিলারি ভার্ব বললাম ডু, ডু বা ডাট হবে, ডাজ হবে, তাহলে হি এর পরে বললাম ডু বা ডাজ হবে। এবার তোমরা বলো এখানে ডু না ডাজ হবে, Does. Does। ডু একটা Does. ডাজ, Does not। ইএস টা যুক্ত হয়েছে না, কি বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শেষে ভার্বের শেষে কিন্তু ইএস যুক্ত হয়, ঠিক আছে। তাহলে এখানে তাহলে কি বললো, আর একটা নেগেটিভ সেন্টেন্সে এক্সাম মানে শর্ত বলি, সেখানে কিন্তু মেন ভার্বটা চেঞ্জ হয় না, মেন ভার্ব কি বললাম চেঞ্জ হয় না, শুধু এই ডু ডাজ বা অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে হি, এবার কি হবে, ডু তো এখানে হবে না কেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে হিটা,
তাহলে এখানে ডাজই হবে। যদি এখানে আই থাকতো তাহলে ডু হতো। তাহলে এখানে আই নাই, এখানে কি ডু হি আছে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে শেষে ইএস যুক্ত করতে হবে ভার্বের সাথে। তো ইএস, তাহলে হি ডাজ, তারপরে যা আছে নট হ্যাভ ডিনার অ্যাট 8 PM, তাহলে এখানে কি হবে, হি ডাজ নট ডিনার, হি ডাজ নট হ্যাভ ডিনার অ্যাট 8 PM। হলো। নেক্সট আসি, আমরা এবার আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রগ্রেসিভ অ্যাকশন বোঝাচ্ছে, মানে চলমান কাজ বোঝাচ্ছে, ঠিক আছে। আমরা একটু আগে বললাম যে কন্টিনিউয়াস টেন্স বোঝালে কি হয়, কন্টিনিউয়াস কি টেন্স, পারফেক্ট টেন্স কি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটার নাম কি করে এলো, এই জিনিসগুলো আমরা তোমাকে একটু আগে বুঝালাম, ঠিক আছে। এবার আমরা আসবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রগ্রেসিভ অ্যাকশন বোঝাচ্ছে, একটা কাজ চলমান বোঝাচ্ছে। তো এখানে কি বলছে, this tense is not used for an action in progress that temporarily in nature in the present at the time of speaking. এখানে মানেটা কি বললো, দেখো আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু পার্মানেন্ট জিনিসগুলো থাকছে, পার্মানেন্ট টার্ম, এই সব টার্মগুলো দেখলাম আমরা, পার্মানেন্ট, হ্যাবিচুয়াল, তারপরে তোমার হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু পার্মানেন্ট বলে কিন্তু কিছু নাই, পার্মানেন্ট কথাটা কিন্তু থাকবে না। এখানে দেখো, এখানে বলছে যে কোনো একটা কাজ, এই টেন্সটা নর্মালি ইউজ করা হয় অ্যাকশন ইন প্রগ্রেস, দ্যাট মানে অ্যাকশন ইন প্রগ্রেস, যে কাজটা চলছে, দ্যাট ইজ টেম্পোরারি নেচার, যেটা ক্ষণস্থায়ী, হলো। এবং বললো এই নট ফর এ পার্মানেন্ট অ্যাক্টিভিটি, এটা একটা পার্মানেন্ট অ্যাক্টিভিটি না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যে টেন্সটা বর্তমানে চলছে এটা কিন্তু কোনো পার্মানেন্ট স্থায়ী জিনিস না, হলো। সেগুলোকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছে। দেখো আমি একটা এক্সাম্পল বলি, সি ইজ নট ওয়ার্কিং, সি ইজ নট ওয়ার্কিং, সে কাজ করছে না, সে কাজ করছে না, পরে কাজ করতে পারে, তাহলে এটা পার্মানেন্ট অ্যাক্টিভিটি না, হলো। সি ইজ সুইমিং ইন দ্য ওয়াটার, সে সাঁতার কাটছে মানে সমুদ্রের ভিতরে, সে সারা জীবন ধরে সাঁতার কাটবে না, তাহলে এটা পার্মানেন্ট অ্যাক্টিভিটি না। ইট ইজ রেনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝে গেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা দুটো জিনিস মনে রাখবো, এটা পার্মানেন্ট অ্যাক্টিভিটি না, এটা টেম্পোরারি অ্যাক্টিভিটি, টেম্পোরারি অ্যাক্টিভিটি। আর এটা কি, এই কাজটা প্রগ্রেসিং হয়েছে, অ্যাকশন প্রগ্রেস, যে কাজটা চলছে বোঝাবে, ঠিক আছে। ইট অলসো এক্সপ্রেস ফিউচার অ্যাকশন ফর ডেফিনিট, তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জাস্ট আমরা একটা জিস্টুকু শুনলাম, দেখলাম, ঠিক আছে। তো এবার তারপরে কি বলছে, 2 নম্বর কি বলছে, ইট ইউজুয়ালি এক্সপ্রেস ফিউচার অ্যাকশন অর এ ডেফিনাইট অ্যারেঞ্জমেন্ট ইন নিয়ার ফিউচার, হলো। তাহলে বলছে এখানে দেখো কি বলছে, যে এটা এক্সপ্রেস করে ফিউচার অ্যাকশন, ভবিষ্যতের কোনো কাজ, হলো। ভবিষ্যতের কোনো কাজকেও কিন্তু এটা ইন্ডিকেট করে, আমরা এই ভবিষ্যতের কোনো কাজকে, ভবিষ্যতের কোনো কাজ কে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে। দেখো এখানে বলছে, তারপরে 2 নম্বর টার্মটা কি বলছে এখানে দেখো, যে অর এ ডেফিনাইট অ্যারেঞ্জমেন্ট, একটা অনির্দিষ্ট একটা অ্যারেঞ্জমেন্ট ফর নিয়ার ফিউচার, মানে ভবিষ্যতের কাছাকাছি কোনো একটা অনির্দিষ্ট প্ল্যানকে প্রকাশ করতে গেলে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি। যেমন বলছে, আই অ্যাম গোয়িং টু সিনেমা টুমরো, আমি সিনেমা দেখতে চলেছি আগামীকাল, হলো। আগামীকাল আমি একটা সিনেমা দেখতে চলেছি, তাহলে এই ক্ষেত্রে এক কথায় ভবিষ্যতের কোনো একটা প্ল্যান, সেই প্ল্যানটা মানে কি বললো, যে সেই প্ল্যানটার ক্ষেত্রে কিন্তু তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা করো, ঠিক আছে। শি ইজ কামিং নেক্সট উইক, সে নেক্সট উইকে আসছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমরা করতে পারো, ঠিক আছে। এগুলা কিন্তু ফিউচার টেন্সেও হয়, তাই এগুলা দরকার নাই, জাস্ট এগুলা এক্সেপশনাল থাকলো, যে
ক্লাস করছ আমি? তাহলে দেখো এখানে বললো যে সি ইজ কামিং নেক্সট উইক, তাহলে সে আগামীকাল আসছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন নিয়ার ফিউচার, যেটা ফিউচারের আগে, এক কথায় নিয়ার ফিউচার মানে খুব কাছাকাছি ফিউচারের, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফিউচার সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু আমরা ব্যবহার করতে আমাদের ডেটা এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসে। ভালো, এটা ভালো করে আমরা বুঝবো। ঠিক আছে, চলো বলছে অ্যাডিশনাল ইউজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। There are some of verb which sometime don't admit to progressive action. মানে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো সামটাইম কোনো কোনো সময় ডোন্ট অ্যাডমিট অফ প্রগ্রেসিভ অ্যাকশন, যেগুলোর প্রগ্রেসিভ অ্যাকশন প্রকাশ করা যায় না, যেগুলোর আইএনজি ফর্ম হয় না। কি যে হচ্ছে, দেখতেও পাচ্ছেনি কে কে ক্লাসে আছো? 1 মিনিট দাঁড়াও, দেখি ক্লাসে কত দেখলে। প্রেজেন্ট ইনডিফিনিট এই কন্টিনিউয়াস টেন্সের যেগুলো এই জিনিসগুলো আছে এগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো, there are some of the verb which sometimes don't admit to progressive action. কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে প্রগ্রেসিভ অ্যাকশনে প্রকাশ করা যায় না কিছু কিছু সময়। তাহলে such verb are called non progressive verb বা stative verb। তাহলে স্টেটিভ ভার্ব কোনগুলো? যে ভার্বগুলোর আইএনজি ফর্ম হয় না, সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আইএনজি ফর্মটা আসে না, তবে ব্যতিক্রম আছে। ভার্বগুলো আমরা দেখবে স্টেটি, দেখো এই ভার্বগুলোর মধ্যে দেখা বলছে ভার্ব অফ পারসেপশন, যেগুলো আমাদের অনুমান করতে ব্যবহার করতে হয়, বা অনুভূতি, যেটা আমাদের অনুভূতি প্রকাশে ব্যবহার করা হয়, যেমন সি দেখা, টেস্ট স্বাদ গ্রহণ, স্মেল গন্ধ নেওয়া, শোনা, প্রেফার করা, প্লিজ। তাহলে এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় এগুলো কিন্তু মানে 90% ক্ষেত্রে কিন্তু এই ভার্বগুলোর সঙ্গে আইএনজি ফর্মটা আসে না। ঠিক আছে, তবে বাক্যের মিনিং অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে আইএনজি ফর্ম আনা যায়, এর ব্যতিক্রমটা আমরা পরের ক্লাসে বলবো। ঠিক আছে, তাহলে এই এগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। যেমন ভার্ব অফ থিঙ্কিং প্রসেস, আমার চিন্তা করতে আমাদের যেগুলো ব্যবহার করা হয়, চিন্তা করতে আমাদের কি কি লাগে? প্রথমে চিন্তা বললাম, তাহলে থিংটা, নো জানা, জানতে হবে, তাহলে আমরা চিন্তা করতে পারবো। মিনিং, দেখো মিনিংটা কেন স্টেটিভ ভার্ব? দেখো মিনিংটা কিন্তু কোনোদিন পরিবর্তন হয় না। যেমন যদি বলি ডগ, ডগের মিনিং কি? কুকুর, এর মানে কি পরিবর্তন হয়? এর মানে পরিবর্তন হয় না। তাহলে যেগুলো পরিবর্তন হচ্ছে না, তাহলে সেগুলোকে বলছে হচ্ছে তোমার হচ্ছে স্টেটিভ ভার্ব। মাইন্ড, মাথা, আমাদের মাইন্ড লাগবে। ভার্ব অফ শোয়িং পসেশন, কোনো কিছুর অধিকার বোঝাতে গেলে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলোও কিন্তু আমাদের স্টেটিভ ভার্ব। যেমন ওন, নিজের, হ্যাভ, আছে, বিলং, কম্প্রাইজ, পসেস, কন্টেন্ট, এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু স্টেটিভ ভার্ব, এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। কয়েকটা স্টেটিভ ভার্বের নাম বলো, এমনকি এই স্টেটিভ ভার্ব দিয়ে কিন্তু আমাদের সেন্টেন্স দিবে, সেখানে তোমাকে ইরর কানেকশন ধরতে দেবে। ঠিক আছে, এটা একটু ভালো করে মুখস্থ করতে হবে। তারপর ভার্ব অফ এক্সপ্রেশন, ফিলিংস, এটা অনুভূতি, স্টেট অফ মাইন্ড, বিলিভ, লাইক, লাভ, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, হেট, এই জিনিসগুলো কিন্তু স্টেটিভ ভার্ব। তাহলে দেখো ভার্ব ইন জেনারেল, কিছু কিছু ওয়ার্ড জেনারেলি সেগুলোও কিন্তু স্টেটিভ ভার্বের মধ্যে পড়ে। লুক, সিম, অ্যাপিয়ার, অ্যাফেক্ট, রিসেম্বল, কস্ট, রিকোয়ার্ড, স্ট্যান্ড, ফেস, বিকাম। তাহলে আমাদের কাজ কি? এই যতগুলা স্টেটিভ ভার্ব আছে, ঠিক আছে, যেমন সি, টেস্ট, স্মেল, প্রেফার, প্লিজ, থিঙ্ক, নাও। ওই পারসেপশনটা আবার বলে দিন তো, আমি বুঝতে পারলাম না ঠিকঠাক। পারসেপশনটা মানে তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে অনুভূতি, বা এক কথায় যেমন আমি যেমন সি দেখছি, দেখাটা একটা আমাদের অনুভূতি। তারপর তোমার হচ্ছে টেস্ট, গ্রহণ করছি, এক কথায় আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা কিছু করি সবগুলাই কিন্তু এই ভার্ব অফ পারসেপশনের মধ্যে পড়বে। সে দেখা বলো, কিংবা স্বাদ গ্রহণ বলো, কিংবা এই যে আহ, তোমার ত্বকের সাহায্যে কোনো ফিলিংস বলো, হেয়ার,
যাবতীয় জিনিস। হেয়ার হেয়ার মানে শোনা, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কি আমাদের কর্ণ আছে, তাহলে কানের মাধ্যমে শুনি। এখন পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আমরা যা কিছু করি, থিঙ্কিংটাও হবে তাই না? হ্যাঁ থিঙ্কিং। হ্যাঁ থিঙ্কিং হবে। তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আমরা যা কিছু করি সেগুলা কিন্তু সবগুলাই কিন্তু এই ভার্বের মধ্যে পড়ছে, মানে স্টেটিভ ভার্বের মধ্যে পড়ছে, এটা মনে রাখতে হবে। তারপরে এই যে কস্ট, এই জিনিসগুলো আমাদের ভালো করে মুখস্থ করে নেবা, যে কোন ভার্বটা স্টেটিভ ভার্ব, ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এখানে কিছু এক্সেপশনাল, মানে এক কথায় ইনকারেক্ট সেন্টেন্স দিয়ে আছে এবং কারেক্ট সেন্টেন্স বলছে। যেমন হি ইজ ওনিং এ কার, আমি একটু আগে বললাম যে কোনো কিছু অধিকার বোঝালে, যেমন এখানে দেখো বললো ওন, হ্যাভ তার নিজের আছে, বিলং, কম্প্রাইজ, প্রসেস, কন্টেন্ট, এগুলো সব নিজের অধিকার বোঝায়, ঠিক আছে। তাহলে ওন এ কার এখানে কিন্তু ওনিং হবে না, ঠিক আছে, 1 নম্বর। উই আর হিয়ারিং দ্য বেল, আমরা বেলটাকে শুনছিলাম, এখানে কিন্তু এই হেয়ার, দেখো এখানে বললাম হেয়ার মানে শুনে, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আমরা যা কিছু করি সেগুলো হচ্ছে স্টেটিভ ভার্বের মধ্যে পড়ছে, তাহলে হেয়ার এখানে কিন্তু আইএনজি ফর্ম আসবে না, এটা কি হবে হেয়ার। এই যে দ্য হাউস ইজ বিলঙ্গিং, নিজের অধিকার বোঝাচ্ছে, অধিকার বোঝালে কিন্তু এখানে আইএনজি ফর্ম হবে না। হলো হেট করা, তাহলে এই হেটের করার সঙ্গে কিন্তু আইএনজি ফর্ম আসবে না। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে দেখে রাখবা, কেন এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এক কথায় এইগুলো মুখস্থ করলি বা এই স্টেটিভ ভার্বগুলো মুখস্থ করলি বা এই স্টেটিভ ভার্বগুলো মুখস্থ করার পরে এগুলা সবাই উদাহরণ দিয়ে আছে যে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে। এই হলো তোমাদের টেন্সের ক্লাস। যারা প্রথমের দিকে ক্লাসে ছিল না তারা নোটস ইয়াটা দেখে নিবা, রেকর্ডিংটা টিসা করেছে দেখে নিবা। আর যারা পরে যারা ক্লাসে আজকে নাই তাদেরকে নোট ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে না, ঠিক আছে। যারা ক্লাস করলো তাদেরকে রেকর্ডিংটা দিয়ে হবে, আমাকে রেকর্ডিং পাঠিয়ে দেবা,